শাক ডাল। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আমাদের আজকের টপিকস হচ্ছে বিইপি, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। কথা শোনা যায়? ওকে, বেনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট হচ্ছে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের একটা প্রকার। ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, পেশাব হইতে যে বাধা আসে পেশাবের রাস্তায়, সেক্ষেত্রে সেটাকে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন বলে। ব্লাডারের যে আউটলেট আছে সেখানে যদি কোনো বাধা থাকে, অবস্ট্রাকশন থাকে, সেটাকে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন বলে। কী কী কারণে ব্লাডারের আউটফ্লোতে অবস্ট্রাকশন থাকতে পারে? একটা হইতে পারে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিইপি, একটা হইতে পারে কার্সিনোম অফ প্রোস্টেট, আর একটা হইতে পারে স্ট্রিকচার ইউরেথ্রা, একটা হইতে পারে ব্লাডার নেক হাইপারট্রফি। এছাড়া ট্রমাটিক ইনজুরির কারণেও হইতে পারে। ইউরেথ্রা যদি টিয়ার অফ হয়ে যায় সেক্ষেত্রেও ইউরিন হবে না। এগুলো হচ্ছে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের কজ। তো এই কজগুলোর ভিতরে একটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। সাধারণত ওল্ডার এজে হয়, আফটার 50 ইয়ার্স। প্রোস্টেট বড় হয়ে গেলে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হয়, তার জন্য কিছু সিমটম দেখা দেয়। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সিমটমগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স, নকচুরিয়া, নকচার্নাল ইনকন্টিনেন্স, সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ ব্লাডার, হেজিটেন্সি, রিটেনশন অফ ইউরিন। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ঘন ঘন পেশাব হওয়া। পেশেন্ট বলবে যে ঘন ঘন পেশাব হচ্ছে, বারবার পেশাবে যেতে হয়। আর নকচুরিয়া হচ্ছে রাতে বারবার পেশাবের বেগ হওয়া, রাতে বারবার পেশাবের টয়লেটে যেতে হবে, সেটা হচ্ছে নকচুরিয়া। ফ্রিকোয়েন্সি, নকচুরিয়া। এরপর হচ্ছে আর্জেন্সি। আর্জেন্সি মানে হচ্ছে পেশাব ধরলে পেশাব আটকে রাখা কষ্ট হবে, টয়লেটে রাশ করতে হবে, দ্যাট ইজ আর্জেন্সি। আর আর্জ ইনকন্টিনেন্স হচ্ছে পেশাব যদি ধরে
দ্যাট মিন্স আর্জেন্সি যদি আসে তবে পেশাব আটকে রাখতে পারবে না, দু এক ফোঁটা পড়ে যাবে, দ্যাট ইজ আর্জ ইনকন্টিনেন্স। আর নকটার্নাল ইনকন্টিনেন্স মানে রাতে পেশাবের বেগ হলে বিছানায় পেশাব হয়ে যাবে, দ্যাট ইজ নকটার্নাল ইনকন্টিনেন্স। আর একটা হচ্ছে হেজিটেন্সি। হেজিটেন্সি মিন্স পেশাব ধরলে বাথরুমে যাবে, পেশাব ধরছে, পেশাব শুরু করবে, কিন্তু সাথে সাথে আসবে না, একটু ডিলে হবে, দ্যাট ইজ ডিলে ইন অনসেট অফ পিকচুরেশন, দিস ইজ হেজিটেন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স, নকচার্নাল ইনকন্টিনেন্স, হেজিটেন্সি। এরপরে হচ্ছে সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ ব্লাডার। এর মানে হচ্ছে পেশাব করে আসার পরে মনে হবে যে আরও পেশাব রয়ে গেল, ক্লিয়ার হইল না, দ্যাট ইজ সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ ব্লাডার। এরপরে আরও কিছু কমপ্লেন্ট বলতে পারে, যেমন পেশাব ধীর গতিতে হয়, স্ট্রিম পোর স্ট্রিম, ধীর গতিতে পেশাব হয়, বা পেশাব আটকে আটকে আসে পেশাব, চাপ দিয়ে করতে হয় পেশাব, জোর খাটাইতে হয়, এরকম কিছু কমপ্লেন করতে পারে। আরটা হতে পারে ন্যারো স্ট্রিম, চিকন নালে পেশাব হয়, সরু ধারায় পেশাব হয়, ন্যারো স্ট্রিম। তাহলে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স, নকচার্নাল ইনকন্টিনেন্স, সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ ব্লাডার, হেজিটেন্সি, ন্যারো স্ট্রিম। অনেক সময় ডাবল স্ট্রিমের কথা বলে, দুই নালে পেশাব হয়। আর এর বাইরে অনেক সময় হেমাচুরিয়া নিয়ে আসে, পেশাবের সাথে রক্ত যায়, ইনফেকশন থাকলে পেশাবের রাস্তায় জ্বালা পোড়া হতে পারে, সেই কমপ্লেনও করতে পারে। আর কখনো কখনো পেশাব রিটেনশন অফ ইউরিন নিয়ে আসতে পারে, পেশাব একেবারেই বন্ধ হয়ে যাবে, অ্যাকিউট রিটেনশন নিয়ে আসতে পারে। তো এইগুলো হচ্ছে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তো রোগী সাধারণত এইভাবে বলে যে তার পেশাব ঘন ঘন হয়, রাতে বারবার উঠতে হয়, পেশাব ধরলে আটকে রাখতে পারে না, কাপড় নষ্ট হয়ে যায়, দু এক ফোঁটা পড়ে যায়। আরেকটা সিমটম বলতে পারে যে পেশাব করে আসার পরে দু এক ফোঁটা পড়ে, এটাকে বলে পোস্ট মিকচুরেশনাল ড্রিবলিং। চিকন নালে বা দুই নালে পেশাব হয়, পেশাবের সাথে রক্ত যায়, অথবা হঠাৎ পেশাব আটকে যাওয়া। রোগী এই সমস্ত সিমটম নিয়ে প্রেজেন্ট করে। তাহলে ওল্ডার এজ সাথে এই সিমটমগুলো যদি থাকে, তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, যেটা ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের একটা কজ। ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের ফিচার অনেকগুলো সমস্যা, যেগুলো বলা হলে এগুলো সবই ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনেরই সিমটম। কিন্তু ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, একটা কারণ হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট, একটা কারণ হচ্ছে স্ট্রিকচার ইউরেথ্রা, একটা কারণ হচ্ছে ব্লাডার নেক হাইপারট্রফি, একটা কারণ হচ্ছে ট্রমাটিক ইনজুরি। এগুলো সবগুলোর কারণেই ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে একই রকম প্রেজেন্টেশন আসে। তো এই প্রেজেন্টেশনগুলো বা এই কারণগুলো থেকে একটা কারণ হচ্ছে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। কিন্তু রোগী যখন প্রথমে আসে তখন তো এটা বোঝা যাবে না, সে প্রেজেন্টেশনগুলো করবে। আমরা প্রথম ক্লিনিক্যাল ফর্মুলেশন বা ডায়াগনোসিস করব ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন। এরপরে চিন্তা করব যে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের কোন কারণটার জন্য এগুলো হচ্ছে। কিছু ডিডিতে আসবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসবে। ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, আর্জ ইনকন্টিনেন্স, নকচার্নাল ইনকন্টিনেন্স, হেজিটেন্সি,
পোর স্ট্রিমিং, ন্যারো স্ট্রিমিং, ডাবল স্ট্রিমিং, হেমাচুরিয়া, অনেক সময় পায়োরিয়া হয়। এই সবগুলাই ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের ফিচার। তাহলে ব্লাডার আউটফ্লোর কোন ফিচার, কোন কারণের জন্য এগুলো হচ্ছে, এরপরে এটা ফর্মুলেশন করতে হবে। একটা হইতে পারে বিইপি, একটা হইতে পারে কার্সিনোমা প্রোস্টেট, একটা কারণ হতে পারে স্ট্রিকচার ইউরেথ্রা, একটা কারণ হতে পারে ব্লাডার নেক হাইপারট্রফি, একটা কারণ হতে পারে ট্রমাটিক ইনজুরি। কিভাবে আমরা আলাদা করব? বাই হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। হিস্ট্রিতে এই সিমটমগুলো বলবে। হিস্ট্রিতে আলাদা করার উপায় হচ্ছে, যদি বিইপি হয় সাধারণত 50 ইয়ার্স থেকে 65 ইয়ার্স পর্যন্ত সাধারণত বিইপি বা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বা অনেক সময় বিপিএস বা বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বলে। যদি আরও বেশি এজেড হয় 65+, ইউজুয়ালি কার্সিনোমা প্রোস্টেট হতে পারে। আর ব্লাডার নেক হাইপারট্রফি বা ব্লাডার, এটার একটা কারণ হতে পারে, এটা হচ্ছে ইয়াংদের হয়, ইয়াং লেস দেন 45 ইয়ার্সে। আর স্ট্রিকচার ইউরেথ্রার একটি হিস্ট্রি থাকে, ট্রমাটিক হিস্ট্রি থাকতে পারে অথবা ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে। এছাড়া যদি ট্রমাটিক কারণে রিটেনশন হয় তাহলে ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা হিস্ট্রি দিবে। আচ্ছা, এরপরে বিইপির বা কার্সিনোমা প্রোস্টেটের দুইটাই মূলত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে আসে, তারপরে অন্যগুলো একটু চিন্তা করে নিতে হবে। হিস্ট্রিতে আর কি কি সাজেস্টিভ থাকতে পারে, যেমন কার্সিনোমা প্রোস্টেটে এটার মেটাস্ট্যাটিক ফিচার থাকতে পারে, বোন পেইন থাকতে পারে যদি বোনে মেটাস্টেটিস হয়, যদি লাংসে মেটাস্টেসিস হয় লাংসে কফ, হেমোপ্টাইসিস, এগুলোর ফিচার থাকতে পারে। এটা অবশ্য অনেক অ্যাডভান্স এজে এটা এভাবে আলাদা করা যেতে পারে। আর যদি স্ট্রিকচার ইউরেথ্রার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার উপায় হচ্ছে, হিস্ট্রিতে প্রথমে তো বললাম যে এখানে পায়োরিয়া বা ইনফেকশনের একটা সিমটম থাকতে পারে, কিন্তু পায়োরিয়া বা ইনফেকশন ছাড়াও হিস্ট্রিতে স্ট্রিকচার ইউরেথ্রার ক্ষেত্রে মূলত ন্যারো স্ট্রিম বা ডাবল স্ট্রিং হবে এবং চাপ দিয়ে পেশাব করতে পারে না, এই সিমটমগুলো একটু বেশি দেখা দিবে বিইপির থেকে। বিইপি তো এগুলো আসে, কিন্তু স্ট্রিকচার ইউরেথ্রাতে এটা বেশি বলবে। এছাড়া এক্সপোজারের হিস্ট্রি থাকতে পারে স্ট্রিকচার ইউরেথ্রাতে, সেক্সুয়াল এক্সপোজার, ইনডিসেন্ট সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি থাকতে পারে, বা মাল্টিপল পার্টনার থাকতে পারে, পায়োরিয়ার হিস্ট্রি থাকতে পারে স্ট্রিকচার ইউরেথ্রাতে। আর এরপরে স্ট্রিকচার ইউরেথ্রা আর বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, কার্সিনোমা প্রোস্টেট, এগুলো ডিফারেন্সিয়েট করার নেক্সট একটা ভালো পদ্ধতি হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। সেটা হচ্ছে ডিজিটাল রেকটাল পাররেক্টাল এক্সামিনেশন। ডিজিটাল পাররেক্টাল এক্সামিনেশনের মাধ্যমে কার্সিনোমা প্রোস্টেট, বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, স্ট্রিকচার ইউরেথ্রা আলাদা করার একটা উপায় আছে। পাররেক্টাল ডিজিটাল এক্সামিনেশনে বিইপির ফিচার হচ্ছে প্রোস্টেটটা মডারেটলি ফার্ম থাকবে, দুই লোবের মাঝখানে যে মিডিয়ান সালকাস এটা বেশি ডিপেন্ড হবে, বেশি গভীর হয়ে যাবে। আর প্রোস্টেটের আপার লিমিট ফিঙ্গার দিয়ে রিচ করা যাবে না। তো এটা খুব সুন্দরভাবে বলতে পারা যায়, বললে খুব এটা অ্যাপ্রিসিয়েবল হয় যে ডিআরই ফাইন্ডিংসটা, যেটা এইভাবে বলতে হয় যে প্রোস্টেট ইজ এনলার্জড, বোথ লোব ইজ এনলার্জড, median sulcus is deepened, I could not reach the upper limit of prostate by my finger। এভাবে সুন্দর করে একটা বর্ণনা দিলে স্যাররা শুনতে চায়, খুশি হয়ে যায়। আর কার্সিনোমা প্রোস্টেটের ক্ষেত্রে ফাইন্ডিংসটা হবে প্রোস্টেট ইজ মেবি এনলার্জ, বাট এটা অনেক সময় এনলার্জ থাকে না, বাট প্রোস্টেট ইজ হার্ড ইন কনসিস্টেন্সি। আর মিডিয়ান সালকাস বা দুই লোবের মাঝখানের যে খাতটা সেটা অবলিটারেটেড হয়ে যায়। বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে এটা ডিপেন্ড হয়, গভীর হয়, আরও বেশি বেড়ে যায় খাদের পরিমাণ জায়গা, কিন্তু এখানে এটা অবলিটারেটেড হয়ে যায়।
আর বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের ক্ষেত্রে আপার লিমিট কুড নট বি রিচড, আপার লিমিটে যাওয়া যায় না কারণ বড় হয়ে গেছে। কিন্তু কার্সিনোমা প্রোস্টেটের ক্ষেত্রে আপার লিমিট কুড বি রিচড। আর একটা ডিফারেন্সিয়াল ফাইন্ডিং হচ্ছে রেকটাল মিউকোসা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে rectal mucosa freely movable over prostate, but in carcinoma prostate it may be fixed. আর স্ট্রিকচার রেথ্রার ক্ষেত্রে এই সমস্ত কোনো ফাইন্ডিংসই পাওয়া যাবে না। তো ক্লিনিক্যালি এইভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আরেকটা জিনিস হচ্ছে পেশেন্ট যদি রিটেনশন অফ ইউরিন নিয়ে আসে, সেক্ষেত্রে স্ট্রিকচার ইউরেথ্রাতে ক্যাথেটার পাস করবে না, কিন্তু বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা কার্সিনোমা প্রোস্টেটে ক্যাথেটার বেশিরভাগ সময় পাস করা যায়। তো এটা একটা আলাদা করার পয়েন্ট এই তিনটা। আর ব্লাডার নেক হাইপারট্রফি এটা সাধারণত ইয়াং এজে হয়। তো ক্লিনিক্যালি হিস্ট্রি এবং এক্সামিনেশনের মাধ্যমে এইভাবে এই চারটা জিনিস আলাদা করা যাবে। এরপরে কিছু ইনভেস্টিগেশন আছে। ইনভেস্টিগেশনের ভিতরে 1 নম্বর হচ্ছে ইউরিন আরএমই, তারপরে হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন উইথ এমসিসি উইথ পিভিআর, অথবা আলট্রাসোনোগ্রাম অফ কেউবি অ্যান্ড প্রোস্টেট উইথ এমসিসি উইথ পিভিআর। কোনটা করব, হোল অ্যাবডোমেন না কেউবি অ্যান্ড প্রোস্টেট? ইন প্র্যাকটিক্যালি আমরা হোল অ্যাবডোমেনই দিয়ে দিই, বাট এক্সামিনেশন সিনারিওতে কেউবি অ্যান্ড প্রোস্টেট বলা যাবে যদি বিপি সাসপেক্ট করা হয়। কিন্তু কার্সিনোমা প্রোস্টেট সাসপেক্ট করলে হোল অ্যাবডোমেন বললেই ভালো, কারণ লিভারে মেটাস্টেসিস আছে কি না সেটা একটু ফাইন্ড আউট করার জন্য। তো পুরো লাইনটা কি, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন উইথ এমসিসি উইথ পিভিআর। এমসিসি মানে হচ্ছে মিকচুরেটিং সিস্টোমেট্রিক ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি। আর পিভিআর হচ্ছে পোস্ট ভয়েডাল রেসিডিউ। ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি মানে হচ্ছে ব্লাডারে পেশাব সর্বোচ্চ কতটুকু ধারণ করতে পারে। পেশেন্ট পানি খাবে, পানি খেয়ে পেশাব জমবে ব্লাডারে, ব্লাডার ফুল হবে, তীব্র আর্জ হবে পেশাবের। এই অবস্থায় আলট্রাসাউন্ড করলে যে পরিমাণ পেশাব ধরতে পারে ব্লাডারে সেটাকেই ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি বলে। এরপরে পেশেন্টকে পেশাব করে আসতে বলতে হবে। পেশাব করে আসলে এরপরে আবার আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে কতটুকু পেশাব এখন রয়ে গেল। এটাকে পিভিআর বলে বা পোস্ট ভয়েডাল রেসিডিউ। তো তাহলে আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন উইথ এমসিসি উইথ পিভিআর। এমসিসি মানে ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি অ্যান্ড পিভিআর মানে পোস্ট ভয়েডাল রেসিডিউ। সর্বোচ্চ কতটুকু পেশাব ধরতে পারে আর পেশাব করার পর কতটুকু রয়ে গেল। ইউরিন আরএমই করব এখানে হেমাচুরি আছে কিনা দেখার জন্য, পায়োরিয়া পাসেল আছে কিনা, ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য। ক্রিয়েটিনিন করব কিডনি ফাংশনটা কী অবস্থা সেটা বোঝার জন্য। লং টাইম যদি ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে থাকে যে কোনো কারণেই হোক, বিইপি, কার্সিনোমা প্রোস্টেট, স্ট্রিকচার ইউরেথ্রা, ব্লাডার নেক হাইপারট্রফি, যে কোনো কারণেই লং টার্ম যদি থাকে তাহলে কিডনির উপর এফেক্ট পড়তে পারে, কিডনি ফাংশন ডেটোরিয়েট করতে পারে, সেটা দেখার জন্য সিরাম ক্রিয়েটিনিন করব। আর আলট্রাসোনোতে প্রোস্টেটের সাইজ বলবে, শেপ বলবে, সর্বোচ্চ কতটুকু পেশাব ধারণ করতে হবে সেটা বলবে, পেশাব করার পর কতটুকু রয়ে গেল সেটা বলবে। আর আরেকটা স্পেশাল টেস্ট করতে হবে, সিরাম পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ব্লাড টেস্ট। এটা করতে হবে যদি কার্সিনোমা প্রোস্টেট হয় তবে এটা ব্লাডে বাড়বে। নর্মালি 4 ন্যানোগ্রাম পর্যন্ত নর্মাল থাকে,
এটা যদি বাড়ে তাহলে এটা কার্সিনোমা প্রোস্টেট সাসপেক্ট করা হবে। এরপরে আরেকটা টেস্ট আছে ইউরোফ্লোমেট্রি হচ্ছে একটা পাত্রে পেশেন্ট দাঁড়িয়ে পেশাব করবে, পেশাব করার সময় পেশাবের বেগ কত, সর্বোচ্চ বেগ পৌঁছতে কত সময় লাগে, অ্যাভারেজ বেগ কত, এই ধরনের একটা কিছু মেজারমেন্ট দিবে এবং একটা ট্রেসিং দিবে, ইসিজি পেপারের মতো একটা ট্রেসিং। এটা দেখে বিপি বা স্ট্রিকচার ইউরেথ্রা আলাদা করা যায় ট্রেসিংয়ের স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখে, ইউরোফ্লোমেট্রি। তাহলে আমার ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের কারণগুলো আলাদা করার জন্য হিস্ট্রি, এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশনের ভিতরে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনের ভিতরে আছে আলট্রাসোনোগ্রাম, ইউরোফ্লোমেট্রি, সেরাম পিএসএ। আর সাপোর্টিং ইনভেস্টিগেশনের ভিতরে আছে ইউরিনারিমি, সেরাম ক্রিয়েটিনিন। এর বাইরে যদি কার্সিনোমা প্রোস্টেট সাসপেক্ট করা হয় তবে মেটাস্ট্যাটিক ফিচার দেখার জন্য একটা এক্সরে কেউবি করা যেতে পারে, লাম্বার স্পাইনে মেটাস্টেসিসের ফোকাই আছে কিনা দেখার জন্য, বা পেলভিসে কোনো মেটাস্ট্যাটিক ফিচার আছে কিনা, পেলভিক বোনে। চেস্ট এক্সরে করা যেতে পারে, লাংসে ফোকাই আছে কিনা। আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন করলে লিভারে মেটাস্ট্যাটিক ফিচার থাকলে সেটা দেখা যাবে। আর পরবর্তীতে যদি সেরাম পিএসএ বেশি থাকে, ডিআরই ফাইন্ডিং হিস্ট্রিতে যদি সাসপেক্টেড থাকে, ডিআরই ফাইন্ডিং যদি সাসপেক্টেড হয় এবং সেরাম পিএসএ বেশি থাকে, এই সমস্ত ক্ষেত্রে কার্সিনোমা প্রোস্টেট স্ট্রংলি সাসপেক্টেড হলে পরবর্তীতে বোন স্ক্যান করা যেতে পারে, বোনসে মেটাস্টেসিস আছে কিনা। যদি ডায়াগনোসিস বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হয় তবে সেই লাইনে চিকিৎসা আগাবে। যদি ডায়াগনোসিস কার্সিনোমা প্রোস্টেট হয় তবে প্রোস্টেট বায়োপসি করে নিতে হবে, পার রেক্টালি প্রোস্টেট বায়োপসি করে কনফার্ম হয়ে তারপরে কার্সিনোমা প্রোস্টেটের লাইনে চিকিৎসা আগাইতে হবে। তো সাধারণত আমাদের পরীক্ষাতে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটই থাকে। তো এটার চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। কার্সিনোমা প্রোস্টেট সাধারণত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে আসে, কিন্তু কেস হিসাবে সাধারণত দেওয়া হয় না। যদি বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট ডায়াগনোসিস এস্টাবলিশড হয় তাহলে এটার চিকিৎসা কী? এটার চিকিৎসা হচ্ছে হয় মেডিকেল চিকিৎসা অথবা অপারেটিভ চিকিৎসা। যদি মেডিকেল চিকিৎসা হয় তাহলে ক্রাইটেরিয়া কী, কখন মেডিকেল চিকিৎসা হবে, কখন অপারেটিভ চিকিৎসা হবে। মেডিকেল চিকিৎসা বা মেডিসিন বা ড্রাগ দিয়ে যে চিকিৎসা, সেটা দুই ধরনের ড্রাগ পাওয়া যায় বাজারে। একটা হচ্ছে আলফা ব্লকার, আর একটা হচ্ছে আলফা এনজাইম ইনহিবিটর। টেস্টোস্টেরনকে সাধারণত বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট ডেভেলপ করে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। তো যে হরমোনটা রেসপন্সিবল ফর বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট সেটা ডাইহাইড্রোটেস্টোস্টেরন বলে। তো টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন কনভার্ট হইতে যে এনজাইমটা কাজে লাগে সেই এনজাইমটাকে ইনহিবিট করে ফিনেস্ট্রাইড গ্রুপের ড্রাগ, তখন প্রোস্টেটটা শ্রিঙ্ক হয়। আর আলফা ব্লকার হচ্ছে ব্লাডারের আউটফ্লোতে যে আলফা ব্লকার আছে, আলফা রিসেপ্টর আছে, সেটাকে ব্লক করে, ফলে ব্লাডার আউটফ্লোটা একটু ওপেন আপ হয় যাতে পেশাবটা সহজে হইতে পারে। তাহলে আলফা ব্লকার আর হচ্ছে এনজাইম ইনহিবিটর, এই দুই ধরনের ড্রাগ মেডিকেল চিকিৎসা। আর অপারেটিভ চিকিৎসা, কখন অপারেটিভ চিকিৎসা করতে হয়, কিছু কিছু ইন্ডিকেশন আছে যে কখন অপারেশন চিকিৎসা হয়। একটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট ফেইলিওর, ওষুধ খাইতেছে অনেক দিন, কিছুদিন ভালো ছিল, এখন আর ওষুধে কাজ করতেছে না, বা পেশেন্ট স্যাটিসফাইড না তার সিমটমগুলো নিয়ে, তখন অপারেশনে যেতে হবে। অথবা পেশেন্টের যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন রেনাল ফেইলিয়ার হচ্ছে বা হেমাচুরিয়া হচ্ছে, রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে অপারেশনে যেতে হবে। আরেকটা কারণ হতে পারে যে ক্রনিক রিটেনশন অফ ইউরিন, পিভিআর যদি মোর দেন 100 ml থাকে, অর্থাৎ পেশাব করার পরে জমে থাকা পেশাবের পরিমাণ যদি 100 ml এর বেশি হয়, সেক্ষেত্রে অপারেশনে যেতে হবে। আরেকটা হতে পারে
যদি বারবার রিটেনশন অফ ইউরিন নিয়ে আসে, এটাকে রিফ্র্যাক্টরি রিটেনশন বলে, বারবার পেশাব আটকে যাচ্ছে, অ্যাটলিস্ট মোর দেন 2 টাইমস যদি আটকে যায়, সেক্ষেত্রেও অপারেশনের কথা বলে। তাহলে অপারেশনের ইন্ডিকেশন কী কী হতে পারে? একটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট ফেলিওর, আনস্যাটিসফ্যাক্টরি সিমটম উইথ মেডিকেল ট্রিটমেন্ট, রিফ্র্যাক্টরি রিটেনশন বা বারবার পেশাব আটকে যাওয়া, বিইপি উইথ কমপ্লিকেশন যেমন হেমাচুরিয়া বা রেনাল ফেলিওর, আর এটা হতে পারে পোস্ট ভয়েডাল রেসিউ মোর দেন 100 ml। এই সমস্ত কারণে অপারেশনে যেতে হবে। অপারেশনে যাওয়ার আগে একটা সিদ্ধান্ত নিতে হবে যে পেশেন্টের নিউরোজেনিক ব্লাডার আছে কি না। নিউরোজেনিক ব্লাডার মানে ব্লাডার কন্ট্রাক্ট করে পেশাব বের করে দেওয়ার ক্ষমতা যদি কমে যায়, তবে অপারেশন করে বেনিফিট কম পাওয়া যাবে। নিউরোজেনিক ব্লাডার কী কী কারণে হতে পারে? ডায়াবেটিসের কারণে হতে পারে, এলডারলি এজের জন্য মাসল উইক হয়ে, ব্লাডারের মাসল উইক হয়ে হতে পারে, অথবা স্ট্রোকের কারণে হতে পারে, অথবা স্পাইনে ইনজুরির কারণে ব্লাডারের মাসল কন্ট্রাক্টিলিটি কমে যেতে পারে। এগুলোর ক্ষেত্রে অপারেশন করে বেনিফিট কম হতে পারে, তো এটা একটু ইভ্যালুয়েশন করে নিতে হবে এগুলো আছে কি না। আর যদি ক্রনিক রিটেনশন থাকে, মানে অনেক দিন ধরে পেশাব, পিভিআর অনেক বেশি, অনেক দিন পেশাব জমে আছে, সেক্ষেত্রে ব্লাডারের ইলাস্টিসিটি কমে যায়। পেশাব অপারেশন করার সাথে সাথে ব্লাডার ইলাস্টিসিটি ফিরে আসে না। সেক্ষেত্রে হয় আগে ব্লাডার ইলাস্টিসিটি ফিরে আনতে হবে, 2 থেকে 3 সপ্তাহ আগে ক্যাথেটার করে পরে অপারেশন করতে হবে, অথবা অপারেশনের পরে অতিরিক্ত 3-4 সপ্তাহ ক্যাথেটার রাখতে হবে, যাতে করে ব্লাডারের টনিসিটি ফিরে আসে। এখন অপারেশন কীভাবে করা যেতে পারে? একটা হতে পারে ওপেন, আর একটা হতে পারে এন্ডোস্কোপিক। এন্ডোস্কোপিক মানে পেশাবের রাস্তায় ক্যামেরা দিয়ে অপারেশন করা, এটাকে TURP বলে, বা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। আর ওপেন প্রোস্টেট হতে পারে, এখন সাধারণত ওপেন করা হয় না, বেশিরভাগই TURP করা হয় বা এন্ডোস্কোপিক করা হয়। TURP ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট, পেশাবের রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে ঢুকে অপারেশন করা, প্রোস্টেটের কেটে কেটে চিপস কেটে কেটে রাস্তা করে দেওয়া। আর ওপেন মেথড প্রোস্টেটটা কাটা, এটা 3টা পদ্ধতিতে হতে পারে: সুপ্রাপিবিক, রেট্রোপিবিক, ট্রান্সপেরিনিয়াল। সুপ্রাপিবিক মানে পিবিস বোনের উপর দিয়ে কেটে ব্লাডারে ঢুকে ওখান দিয়ে প্রোস্টেট কাটা। ট্রান্সপিবিক মানে পিবিক বোনের পিছন দিয়ে ব্লাডারে অ্যাপ্রোচ করা বা প্রোস্টেটে অ্যাপ্রোচ করা। আর ট্রান্সপেরিনিয়াল মানে হচ্ছে স্ক্রোটামের পিছনে আর অ্যানাসের সামনে এই জায়গাটুকু দিয়ে প্রোস্টেটে অ্যাপ্রোচ করা। ডিটেলস জানার দরকার নাই। অপারেশন 2ভাবে হয়, ওপেন, এন্ডোস্কোপিক। এন্ডোস্কোপিকটার নাম ওপেন 3ভাবে হয়: সুপ্রাপিবিক, রেট্রোপিবিক, ট্রান্সপেরিনিয়াল। রেট্রোপিবিকের নাম মিলিন্স, আর এন্ডোস্কোপিক হয় এটাকে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট বলে। এই হচ্ছে চিকিৎসা, মেডিকেল, অপারেশন, ড্রাগ ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্ট। এখন কিছু প্র্যাকটিক্যাল সিনারিও আছে যেগুলো মুখোমুখি হইতে হয় ইন্টার্নিদের, বা 5th ইয়ার পাস, ফাইনাল MBBS পাস করার পরে ইন্টার্নিতে যখন যায়। প্রোস্টেট রোগী যদি ওয়ার্ডে আসে, হিস্ট্রি এক্সামিনেশন নিয়ে, এক্সামিনেশন করে নেসেসারি ইনভেস্টিগেশন করে যদি অপারেটিভ সিদ্ধান্ত হয়, তবে অপারেশনের জন্য প্রস্তুতি করা। এটা সাধারণত রুটিনলি এটা একভাবে হয়। কিছু আছে ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আসে, যেমন রিটেনশন অফ ইউরিন নিয়ে আসছে, অ্যাকুট রিটেনশন অফ ইউরিন, হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে গেছে। হিস্ট্রি নিয়ে বোঝা গেল যে এটা হয়তো বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের জন্য হচ্ছে। এলডারলি এজ, পেশাব অনেকক্ষণ আটকে রাখছে, অথবা হঠাৎ একটা ইনফেকশন হয়ে প্রোস্টেটে ইডেমা হয়ে, আগে প্রোস্টেট বড় ছিল, ইনফেকশন হয়ে প্রোস্টেটে ইডেমা হয়ে আরও বড় হয়ে এটা রাস্তা বন্ধ করে দিচ্ছে। এরকম ক্ষেত্রে সফট হ্যান্ডে প্রচুর পরিমাণ লুব্রিকেন্ট জেলে দিয়ে পারিউরেথ্রাল ক্যাথেটার করা যেতে পারে। যদি পারিউরেথ্রাল ক্যাথেটার পসিবল না হয়, সেক্ষেত্রে সুপ্রাপিবিক সিস্টোস্টমি করা যেতে পারে ইমিডিয়েটলি রিলিফ দেওয়ার জন্য।
পরে ইভালুয়েশন করে অপর প্রস্টেটের অপারেশনে যাব না এটা মেডিকেল চিকিৎসা যাব, পরে এটা ইভালুয়েশন করে পরবর্তী চিকিৎসায় আগানো হয়। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে অনেক সময় রোগী ওয়ার্ডে আসে বা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে, তখন এটা এভাবে ম্যানেজ করতে হয়। আর যদি ক্রনিক রিটেনশন অফ ইউরিন নিয়ে আসে, যে অনেক দিন ধরে পেশাব তার ক্লিয়ার হয় না, জমে থাকে, আলট্রাসাউন্ডে দেখা গেল যে পিভিআর অনেক বেশি, আমি অপারেশনে যাব, কিন্তু তার আগে আমার ব্লাডারের টনিসিটি ফিরে আনার জন্য আগে আমি পারিউরেথ্রাল ক্যাথেটার করব। তো পারিউরেথ্রাল ক্যাথেটার করার সময় যেটা খেয়াল রাখতে হবে, যে এটা তো অনেক দিন ধরে অবস্ট্রাকশন আছে, অনেক পেশাব জমে আছে, তো পারিউরেথ্রাল ক্যাথেটার করার পরে হঠাৎ করে অনেক বেশি চলে আসতে পারে, ইউরিন চলে আসবে, ফলে পেশেন্ট শকে চলে যেতে পারে। এর জন্য এক্ষেত্রে আগে একটা ক্যানুলা করে একটা স্যালাইন দিয়ে রাখতে হবে, যাতে করে হঠাৎ শকে চলে না যেতে পারে, কারণ প্রচুর ফ্লুইড পাস করে যাবে ইউরিনের মাধ্যমে, সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তাহলে পরের দিন একটা আবার ইলেকট্রোলাইট করতে হবে। আর সাথে হেমাচুরিয়া থাকতে হয়ে যেতে পারে, এটাকে পোস্ট অবস্ট্রাকটিভ ডায়োরিসিস বলে। হঠাৎ অবস্ট্রাকশনটা রিলিভ করলে এই অতিরিক্ত ফ্লুইড বের হয়ে যেতে পারে পেশাবের সাথে শরীর থেকে। তো এর জন্য আগে আইবি ক্যানুলা করে একটা স্যালাইন চালু করা, আর পরের দিন একটা ইলেকট্রোলাইট করা, যদি বেশি হেমাচুরিয়া হয় প্রয়োজনে ব্লাডের অ্যারেঞ্জ করা। এটা অবশ্যই ভর্তি থেকে এই ম্যানেজমেন্টটা করতে হবে। ক্রনিক রিটেনশন অফ ইউরিন যদি নিয়ে আসে, এই ম্যানেজমেন্ট করার পরে ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস বিএপি আসলে তখন সেই অনুযায়ী চিকিৎসা হবে। এই দুইটা বিশেষ সিনারিও আছে অপারেশনের আগে। আর অপারেশন করা হইলো, তারপর অপারেশনের পরে রোগী ওয়ার্ডে থাকলো, এক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, সেটা টিআরপি হোক অথবা ওপেন অপারেশনই হোক। সেই সমস্যাগুলো কি হতে পারে, যে টিআরপি করা হয়েছে, পেশাবের রাস্তায় নল দেওয়া আছে, রোগী হেমাচুরিয়া হইতে পারে, সেক্ষেত্রে ওই ট্রাই চ্যানেল ক্যাথেটার থাকে পেশাবের রাস্তায়, সেই ট্রাই চ্যানেল ক্যাথেটার দিয়ে কন্টিনিউয়াসলি ইরিগেশন করে ব্লাডারে যে রক্তগুলো জমা হয় সেগুলো ওয়াশ আউট করে ফেলা হয়। 3টা চ্যানেল থাকে, একটা দিয়ে নর্মাল স্যালাইন ঢুকে আরেকটা দিয়ে ওয়াশ আউট ইউরিন বের হয়ে যায়, ফলে ব্লাডারের ভিতরে ব্লাডটা ক্লট হিসেবে জমতে পারে না। ক্লট হিসেবে জমে গেলে সেই ক্লট কী করবে, ক্যাথেটারের মাথাটা ব্লক করে দিবে, ফলে পেশাব আর আসবে না। এটা বন্ধ করার জন্য এই কন্টিনিউয়াস ইরিগেশন চলে। তারপরে যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ব্লাডারে ওয়াশ দিতে হবে জোরে, অথবা সিনিয়রকে কল করতে হবে, অথবা ইরিগেশনের রেট বাড়াই দিতে হবে। এই প্র্যাকটিক্যাল সমস্যাগুলো অপারেশনের পরে ওয়ার্ডে মুখোমুখি হতে হয়। তো এটা জিজ্ঞেস করতে পারে, ক্লট রিটেনশন হতে পারে, এটা খুব হয়। ক্লট রিটেনশন মানে অপারেশনের পরে ওখান থেকে চুয়ে রক্ত বের হয়ে ব্লাডারে আসবে, ব্লাডারে ক্লট হবে, ক্লট হয়ে ক্যাথেটারের মাথাটা বন্ধ করে দিতে পারে, ফুটাটা বা আইটা। তো এটা বন্ধ করার জন্য কন্টিনিউয়াসলি ইরিগেশন করতে হবে, ইরিগেশনের রেট বাড়াইতে হবে, ক্যাথেটার ওয়াশ দিতে হবে, ম্যানেজ না হলে সিনিয়রকে কল করতে হবে। কমপ্লিকেশনের ভিতরে এটাই ইম্পর্টেন্ট, এটা এতটুকু জানলেই আপাতত চলবে। তো বিইপির জন্য মোটামুটি কথাবার্তা এখানেই। এর সাথে যেটা একটা কথা সেটা হচ্ছে যে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিয়া যদি পেশেন্ট আসে, সেটা বিইপি হতে পারে, ইয়াঙ্গার এজে স্ট্রিকচার ইউরেথ্রা হতে পারে। তো স্ট্রিকচার ইউরেথ্রার ক্ষেত্রে কিছু কথা বলবো। স্ট্রিকচার ইউরেথ্রা বিভিন্ন কারণে হতে পারে। স্ট্রিকচার ইউরেথ্রা মানে ন্যারোয়িং অফ দ্য ইউরেথ্রার প্যাসেজ ন্যারো হয়ে যাবে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে। আর ইউরেথ্রার অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন কী কী, একটা হচ্ছে পেনাইল ইউরেথ্রা, এটা হচ্ছে বালবার ইউরেথ্রা, একটা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, একটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। মোট 4টা পার্ট। সামনের থেকে পিছিয়ে গেলে প্রথমে পেনাইল ইউরেথ্রা, তারপর বালবার ইউরেথ্রা, একটু ছবি দেখে নিয়েন যে কোনো অ্যানাটমি বই থেকে। তারপর হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, তারপরে হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। তো ন্যারোয়িং যে কোনো জায়গায় হতে পারে। পেনাইল ইউরেথ্রাতে ন্যারোয়িং হয় সাধারণত ইনফ্লামেশনের জন্য, গনোরিয়া বা অন্য কোনো ইনফেকশনের জন্য হয়। আর বালবার ইউরেথ্রায় স্ট্রিকচার হয় সাধারণত যদি ট্রমা হয়,
যদি পড়ে যায়, যেমন ম্যানহোল ইনজুরি বা রাস্তায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এই জায়গাটা ছিঁড়ে যায়। মেমব্রেনাস ইউরেথ্রাও একই কারণ। বালবার ইউরেথ্রা অবশ্যই ইনফেকশনের জন্য হতে পারে স্ট্রিকচার। আর প্রোস্টেটিক ইউরেথ্রা স্ট্রিকচার হয় সাধারণত আমরা যে অপারেশন করি প্রোস্টেটের রাস্তায় ইনস্ট্রুমেন্টেশনের জন্য, এখানে ইনজুরি হয়, তখন এখানে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। তো স্ট্রিকচারের মূল অনেকগুলো কারণ থাকতে পারে। মূল যে কারণ একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি আর একটা হচ্ছে ট্রমাটিক। ইনফ্ল্যামেশন বা ইনফেকশনের জন্য যেমন ব্যালানাইট বিএক্সোর কারণে হতে পারে, গনোরিয়ার কারণে হতে পারে, অন্য যে কোনো ইনফেকশনের কারণে হতে পারে, এবং মূলত পেনাল ইউরেথ্রা বা বালবার ইউরেথ্রায় হয়। আর ট্রমাটিক কারণে ইনজুরি হয়ে ইউরেথ্রা ছিঁড়ে যায় যে কারণে, সেটা মূলত মেমব্রেনাস অথবা বালবার ইউরেথ্রা হয়, মূলত মেমব্রেনাস ইউরেথ্রায় হয়। তো ট্রমাটিক কারণে ইনজুরি হইলে রিটেনশন হয়ে যায়, একেবারে পেশাব বন্ধ হয়ে যায়, অ্যাকুট রিটেনশন নিয়ে আসতে পারে। তো একটা হিস্ট্রি দেয় যে সে একটা ট্রমার হিস্ট্রি আছে, পেরিনিয়ামে একটা ট্রমার হিস্ট্রি আছে, ফল হয়েছে পেরিনিয়ামের উপরে, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে পেলভিক ফ্র্যাকচার হয়ে পেলভিক বোনের আঘাতে মেমব্রেনাস ইউরেথ্রা ছিঁড়ে যেতে পারে। তো এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। এছাড়া হেমাচুরিয়ার হিস্ট্রি থাকতে পারে, পেশাব বন্ধ হয়ে যাবে, রিটেনশন অফ ইউরিন। এছাড়া পেরিনিয়াল সোয়েলিং, মানে ওইখানে যেখানে টিয়ার হয়েছে ওইখানে ব্লিডিং হয়ে ওখানে সোয়েলিং হবে, পেরিনিয়াল সোয়েলিং। এগুলো হচ্ছে অ্যাকুট রিটেনশন অফ নিয়ে আসতে পারে ট্রমাটিক ইনজুরি অফ দ্য ইউরেথ্রা। সেসব ক্ষেত্রে যদি আসে, ওয়ার্ডে আসলে প্রথমে আসলে এখানে দুইটা মতামত আছে যে আমি পেশাবটা মিক্সচুরেশন রেস্টোরেশন করার জন্য আমার একটা ক্যাথেটার করতে হবে। সেটা কি পেশাবের রাস্তা দিয়ে করব? পেশাবের রাস্তা দিয়ে করতে পারলে ভালো, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পেশাবের রাস্তা দিয়ে না করাই ভালো। সেফ হচ্ছে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করা, তলপেট দিয়ে সরাসরি ব্লাডারে একটা নল দিয়ে দেওয়া, অ্যাকুট ইমার্জেন্সিটা রিলিভ করার জন্য। এরপরে অ্যান্টিবায়োটিক দিয়ে রিলিভ হওয়ার পরে 1.5 মাস পরে পেশাবের রাস্তায় একটা এক্সরে করতে হবে, RGU MCU, কোথাও স্ট্রিকচার ডেভেলপ করছে কিনা। ট্রমাটিক কারণে স্ট্রাকচার ডেভেলপ করতে পারে অথবা একেবারে টিয়ার আপ হয়ে যেতে পারে। তো পরবর্তীতে সেই স্ট্রাকচারের চিকিৎসা হবে ওইভাবে। এটা হচ্ছে ট্রমাটিক কারণ। আর যদি ইনফ্ল্যামেটরি বা ইনফেকশনের কারণ হয়, মূলত সেটা হয় পেনাল ইউরেথ্রা বা বালবার ইউরেথ্রাতে। এখানে একটা RGMC করে দেখা যেতে পারে যে কোথায় ব্লকটা আছে, স্ট্রাকচারটা কোথায় আছে, একটা সেগমেন্ট না একাধিক সেগমেন্ট না পুরো ইউরেথ্রা জুড়ে স্ট্রাকচার আছে, সেটা একটা RGMC করে দেখা যেতে পারে। আর এরপরে যদি RGMCতে স্ট্রাকচার পাওয়া যায়, যদি এটা ইনফ্ল্যামেটরি বা ইনফেকশনের কারণে হয়, সেগমেন্ট যদি ছোট থাকে, মানে অল্প একটু জায়গা জুড়ে যদি স্ট্রাকচার হয়, তবে অনেক সময় ইউরেথ্রাল ডাইলেটেশন করা যায়, অথবা অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি, এন্ডোস্কোপির মাধ্যমে ইউরেথ্রাটা দিয়ে দেখে, ক্যামেরার সাহায্যে দেখে যে জায়গায় স্ট্রাকচার আছে সেখান দিয়ে কেটে দেওয়া যেতে পারে ক্যামেরার সাহায্যে। এটাকে অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি বলে। অথবা ক্যামেরার সাহায্যে না দেখে ব্লাইন্ডলি করা যায়, এটাকে বলে অটিস ইউরেথ্রোটম। যদি বড় সেগমেন্ট হয়, অনেকগুলো জায়গা জুড়ে হয়, তাহলে এত বড় এটা এইভাবে আর সম্ভব হয় না। তখন আমাদের মুখের থেকে মিউকোসা নিয়ে ওখানে গ্রাফট করে করতে হয়। এটাকে বাক্কাল মিউকোজাল গ্রাফট বলে, BMG ইউরেথ্রোপ্লাস্টি, BMG ইউরেথ্রোপ্লাস্টি। আর যদি ট্রমাটিক কারণে স্ট্রাকচার হয় মেমব্রেনাস ইউরেথ্রা, তবে ইউরেথ্রাল ডাইলেটেশন বা OIU করলে অনেক সময় হয়ে যায় যদি অল্প থাকে। কিন্তু যদি একেবারেই টিয়ার আপ হয়ে যায়, ছিঁড়ে যায়, তবে সেটা জোড়া লাগাইতে হবে। এটাকে বলে অ্যানাস্টোমোটিক ইউরেথ্রোপ্লাস্টি। তাহলে স্ট্রাকচার ইউরেথ্রার চিকিৎসা কী কী হতে পারে? একটা হতে পারে সিম্পল চিকিৎসা, হতে পারে ইউরেথ্রাল ডাইলেটেশন। নর্মালি একটা ক্যাথেটার ঢুকাই দিয়েও যদি ক্যাথেটার চলে যায়, তাহলেও চিকিৎসা এটা হয়ে যেতে পারে। অথবা ইউরেথ্রাল মেটালিক ডাইলেটর আছে, সেটা দিয়ে ডাইলেশন করা যেতে পারে। অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি, ক্যামেরার সাহায্যে যে জায়গায় স্ট্রাকচার সেটা কেটে দেওয়া যেতে পারে। অথবা ক্যামেরা দিয়ে না দেখেও ব্লাইন্ডলি অটিস ইউরেথ্রোটম করে দেওয়া যেতে পারে। আর এগুলা কিছুদিন না হইলে মুখের থেকে মিউকাস মেমব্রেন লাগাই দেওয়া যেতে পারে, যেটাকে BMG ইউরেথ্রোপ্লাস্টি বলে। আর কমপ্লিট টিয়ার আপ হয়ে যাওয়ার ক্ষেত্রে 2 সেগমেন্ট জোড়া লাগাইতে হবে, এটাকে অ্যানাস্টোমেটিক ইউরেথ্রোপ্লাস্টি বলে। এ হচ্ছে স্ট্রাকচার ইউরেথ্রার চিকিৎসা। তাহলে আজকে মোটামুটি
বিইপি আর স্ট্রাকচার ইউরেথ্রা নিয়ে আলোচনা হইল। আজকের টপিক সেখানেই শেষ হবে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। বিইপির ওপেন সার্জারি তিনভাবে করা যায়: সুপ্রাপিউবিক প্রোস্টাটেক্টমি, রেট্রোপিউবিক প্রোস্টাটেক্টমি, ট্রান্সপেরিনিয়াল প্রোস্টাটেক্টমি। সুপ্রাপিউবিক প্রোস্টাটেক্টমি, রেট্রোপিউবিক প্রোস্টাটেক্টমি, ট্রান্সপেরিনিয়াল প্রোস্টাটেক্টমি। বেশি করা হয় রেট্রোপিউবিক প্রোস্টাটেক্টমি, এটা আরেক নাম মিলিন্স অপারেশন। আর ট্রান্সপেরিনিয়াল প্রোস্টাটেক্টমির আরেক নাম হচ্ছে ইয়াংস অপারেশন। যদি প্রোস্টেটের সাইজ মোর দেন 75 গ্রাম হয় তাহলে সাধারণত ওপেন প্রোস্টেট করা হয়।